নমস্কার, বাংলা প্রাইম টাইমের আরো একটা স্লটে আমি স্বর্ণালী সরকার আরো একটা স্পেশাল এপিসোড নিয়ে এসেছি এবং এই স্পেশাল এপিসোডে যিনি আমার সঙ্গে রয়েছেন তাকে বাংলার গুরু বলা হয়, মানে মহাগুরু। তিনি কখন কোথায় মারবেন, কোথায় লাশ পড়বে আমরা জানি না, কিন্তু তিনি মঞ্চে উঠলে এটা এখনো এই মুহূর্তেও প্রত্যেক মুহূর্তে মানুষ আলাদা কিছু শোনা জানার অপেক্ষায় থাকেন। এই সময় নির্বাচনের উত্তাপ বাড়ছে, আমরাও আলাদা করে বিভিন্ন দল বিভিন্ন প্রার্থীদের সঙ্গে কথা বলছি, কিন্তু তিনি আফটার অল তো মহাগুরু, তাই তার বার্তা না থাকলে, তার কথা না হলে, তার সঙ্গে আলাপচারিতা না হলে যেন ঠিক ইলেকশনটা যে এসেছে এটা বোঝা যায় না। আমাদের সঙ্গে রয়েছেন মিঠুন চক্রবর্তী। মিঠুন দা, স্বাগত, নমস্কার রিপাবলিক বাংলায়। আগে কখনো সামনাসামনি ইন্টারাকশন হয়নি, প্রথমবার হচ্ছে। তো কি মনে হচ্ছে এবারের মানে টেম্পারেচারটা কিরকম, মানে আবহাওয়া কিরকম বুঝছেন পশ্চিমবঙ্গের? বিজেপির দিক দিয়ে কথা বললে বলবো কি আমরা এখন অনেক সংগঠিত, অনেক পাওয়ারের, খুবই পজিটিভলি বলছি কে উই উইল মেক দ্য গভর্নমেন্ট দিস টাইম। আমরা মনে করি কে উইল মেক দ্য গভর্নমেন্ট। মানে এই কনফিডেন্সের কারণটা কি? কারণ হলো আমাদের আগে যেমন আমরা যে বিচ্ছিন্ন ছিলাম, পুরো পার্টিটাই বিচ্ছিন্ন ছিল। আমি 4-5 মাস আগে থেকে নেবে আমাকে যা কাজ দেওয়া হয়েছে সেটা করে 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 এমন একটা জায়গায় এসেছি যাদের মধ্যে মনোমালিন্য কম হয়ে গিয়ে এখন আমরা 85% to 90% বলতে পারেন আমরা সংগঠিত এখন। এটা তো দলের দিক থেকে বলছেন এবং আপনি এখানে একটা খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। সেই জায়গা থেকে বঙ্গ বিজেপি, যে বঙ্গ ব্রিগেড আমরা বলতাম, একটা যেন বিচ্ছিন্ন দ্বীপের মতো বিভিন্ন আলাদা আলাদা মানুষজন তারা তাদের মতো ভাবনা চিন্তা করছেন, সেই জায়গাটাতে আপনার একটা বিশাল ভূমিকা রয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ, মানে বাংলার ছেলে হিসেবে, বাংলার মানুষ হিসেবে কি মনে হয় যে আগে যে একটা ব্যাপার ছিল যে না, ঠিক বিজেপি মানে যেন বাঙালির পার্টি নয়, বিজেপি যেন কোনোদিনই ক্ষমতা আসতে পারবে না, বা বিজেপি পশ্চিমবঙ্গের মানুষের ঠিক পালসটা বুঝতে পারছে না, তারা কি চাইছে বিজেপি বুঝতে পারছে না, এরকম একটা জিনিস, সেটা ন্যারেটিভ ছড়িয়ে দেওয়া হচ্ছিল। এখন বিভিন্ন জায়গায় গিয়ে কথা বলে কি মনে হচ্ছে সেটা আপনাদের, যে আসলে দেখুন এই ন্যারেটিভটা ছড়ার পেছনে সেটাও তো একটা পলিটিক্স। একদম সেখানে যেটা বাঙালি পার্টি নয়, এটা এই পার্টি নয়, এই পার্টি নয়, এটা বলে 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 মানুষের মাথায় ঢুকিয়ে দেওয়া হচ্ছিল এগুলো, কে এটা বিজেপি একটা অন্য ধরনের পার্টি। কিন্তু সেটা তো সত্য নয়। সত্যটা হলো কি, এই এই সময় যে সরকার চলছে তাদের কাছে আর কোনো ইস্যুই নেই, দে হ্যাভ নো ইস্যুজ এট অল। তো এখন এইসব ইস্যু দিয়ে মজে থাকতে হচ্ছে তাদের। বেঙ্গলে নেই, একে গালাগাল দেয়া, ওকে গালাগাল দেয়া, এই করা, তাকে ছোট করা, এই করা। সেইখান থেকে দেখতে গিয়ে আমি নিজে বলছি, পার্সোনালি বলছি, কে নাও থিংস হ্যাভ চেঞ্জ, লোকে পরিবর্তন চাইছে। এটা পরিবর্তন চাইছে, আর যদি পরিবর্তন না হয় তাহলে পশ্চিমবঙ্গের ভাগ্য খুবই খারাপ, এটাও আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে। এটা কোন দিক থেকে বলছেন খারাপ? আমি রাজনৈতিক দিক দিয়ে বলছি কি পুরো রাজ্যই শেষ হয়ে যাবে। দিস উইল বি নো মোর এ বেঙ্গল, সো কল্ড বেঙ্গল। মানে তার যে শিক্ষা, উন্নতি, ডেভেলপমেন্ট, সেই জায়গা থেকে, নাকি ডেমোগ্রাফি একটা বড় থ্রেট? আমি সব জায়গা দিক থেকে বলছি, কেন বেঙ্গলের যে একটা মহিমা কারিশমা ছিল সেটা অলরেডি লস্ট। না, যতটুকু বেঁচে আছে সেটাও চলে যাবে, দিস ক্যান বি। তখন ওটা ডেমোগ্রাফিক্যালি বেশি জোর দিয়েই বলছি, তখন সেটা সেই ধরনের রাজ্যে পরিণত হবে। মুশকিল হচ্ছে যে আমাদের রাজ্যে এই জিনিসগুলো, এই ইস্যুগুলো এতদিন পর্যন্ত একটা শিক্ষিত শ্রেণী এগুলোকে দেখতোই না বা দেখতে চাইতো না। তাদের মূলত কাছে এই, আমরা তো পশ্চিমবঙ্গের মানুষ কোনোদিনও সেরকম ভাবে হিন্দু মুসলিম করিনি বা এই ধরনের কিছু হয়নি। ইনফ্যাক্ট সিপিএম এখনো বলে যে বিজেপি সেই ধরনের জিনিস আরো বাড়িয়েছে। কিন্তু একের পর এক ঘটনা, মিঠুনদা, যেরকম শামশেরগঞ্জ, ধুলিয়ান, মুর্শিদাবাদ দেখলো, আপনি জানেন যে কয়েকদিন আগে থেকে যা চলছে, মোফাখরুল ইসলাম গ্রেপ্তারও হয়ে গেছেন, যদিও প্রকাশ্যে তিনি থ্রেট করছেন আমাদের এন্টায়ার সিস্টেমকে, ডিএমকে যারা রয়েছে তাদের, মানে সিস্টেম, ল, মানে আইন ব্যবস্থা, সবাইকে থ্রেট করছে। 17 ঘন্টা ধরে বিচারকদের আটকে রাখা হচ্ছে, মানে এই তাণ্ডবটা চলছে পশ্চিমবঙ্গে। এই জিনিসগুলো দেখে কি মানুষ আস্তে আস্তে বুঝতে পারছে যে না, দিনটা আর সেরকম নেই? কিন্তু আমি সেই কথাই আপনাকে বলছি তো, কে দেখুন এটা বিজেপি করেছে, বিজেপি করেনি, করেছে এখনকার সরকার, জেনে শুনে হিন্দু মুসলিমের মধ্যে একটা ডিভিশন এনে দিয়েছে। দেখুন আমরা রাষ্ট্রবাদী পার্টি,
হতে পারে আমাদের উপর হিন্দু একটা ছাপ আছে, হিন্দুবাদীর ছাপ আছে, মানলাম। কিন্তু তাই বলে এটা তো নয়, আমরা তো কোনদিন বলিনি কে মুসলমানকে, আমরা তো বলছি কে বিজেপি ইজ নট এগেন্স্ট মুসলিম, বিজেপি ইজ নট এগেন্স্ট ইন্ডিয়ান মুসলিম, বিজেপি এগেন্স্ট দোজ যারা ভারতে থেকে ভারতের ক্ষতি করতে চায়, তাদের এগেনস্টে আমরা। আর আমি যদি একজন ইন্ডিয়ান হয়ে, বেঙ্গলি ইন্ডিয়ান হয়ে যদি এখন আমি বলি যে না এটা ঠিক আছে, তাহলে তো আমি দেশদ্রোহী হয়ে গেলাম। ঠিক। হয়তো 400 কিলোমিটার রাস্তা খুলে রেখেছেন কেন এতদিন ধরে? ওয়াই? এটা তো প্রাইম মিনিস্টার লিখছেন, হোম মিনিস্টার লিখছেন, তারপরেও 400 কিলোমিটার রাস্তা আপনি জমি দিচ্ছেন না, কেন দিচ্ছেন না? লেট দেম কাম, কাম করে কি করবে? এখানে থাকুন, ভোট করুন, তারপর একদিন ডিক্লেয়ার করে দেবো আমি পশ্চিম বাংলাদেশ, এরকম কিছু চিন্তাধারা তাই যদি হবে না, সে স্বপ্ন সফল হবে না। এই সময় দাঁড়িয়ে অদ্ভুত রকম ভাবে মানে তৃণমূল যে ভাষায় কথা বলছে, অন্তত কিছু কিছু ইস্যুতে যেন বামেরাও মানে লেফট তারাও একই ভাষায় কথা বলছে। তার সঙ্গে আরো কিছু নতুন নতুন পার্টি রাতারাতি গজিয়ে গেল, মানে মাইনরিটি অধ্যুষিত পার্টি। তো তারা কি সবাই তাহলে কি এই মানে এই ন্যারেটিভটা কি নিয়ে চলতে চাইছে, নাকি তারা চাইছে যে যদি এই জিনিসটা লড়াইটা চলতে থাকে, তৃণমূল ক্ষমতায় থাকে, তাহলে বিজেপিকে আটকানো যেতে পারলে তাহলে আমাদেরও সবাইকার উদ্দেশ্য? আর কি করা যায়, খুব দুঃখের বিষয়, সবাই বিজেপিকেই সরাতে চায়। আপনি কোনো পার্টিকে শুনেছেন এটা বলতে কি তৃণমূলকে হাঁটাও? না, শোনেনি তো, খালি সবাই বলছে বিজেপিকে হাঁটাও। ইনফ্যাক্ট এখানে নো ভোট টু বিজেপি ক্যাম্পেইনও করেছিল লেফট একটা সময়। খালি বলছে কি বিজেপিকে হাঁটাও, আর কেউ বলছে না কেউ তৃণমূলকে হাঁটাও। অথচ সবাই দেখাচ্ছে আমরা তৃণমূলের এগেনস্টে। এটা কি ধরনের? এটাই বোঝার ক্ষমতা রাখতে হবে যে কারা অ্যাকচুয়ালি তৃণমূলকে সাপোর্ট করছে। আমাদের বলছে আমাদের এই হচ্ছে বিজেপির এ টিম বি টিম, এইগুলোই তৃণমূলের সব এ টিম বি টিম। যদি সত্যিকারের পরিবর্তন চান, যদি সত্যিকারের সকলকে হারাতে, তাহলে সবাই একসাথে এসে লড়ুন না। যেমন আগে সিপিএমকে হারানোর জন্য সবাই একসাথে হয়েছিলেন, ঠিক কেন বলেন? কেন হচ্ছেন না? চলুন বাইরে থেকে সাপোর্ট করব, আমাদের সাথে হাত মেলাতে হবে না বলে বাইরে থেকে সাপোর্ট করব, চলুন। কেউ করছে না। এটা কিন্তু মারাত্মক পয়েন্ট আপনি মানে কথা প্রসঙ্গে মনে করালেন। 2011-তে কিন্তু সবাই একজোট হয়ে গিয়েছে, হ্যাঁ, তৃণমূলকে সবাই সাপোর্ট করেছিল। ইনফ্যাক্ট কি বিজেপি একটা আমরা সাপোর্ট করেছিল ভীষণ রকম ভাবে, না হলে হতো না। তাহলে এইবারে কেন তৃণমূলকে সরানোর জন্য কেউ বিজেপিকে সাপোর্ট করতে পারছে না? এই জন্যই কি তারা সবাই তৃণমূল চায়, কি তৃণমূল থাকুক, আমাদেরও রাজত্বটা বেঁচে থাকুক, যে যেরকম ভাবে চলছে চলুক। কখনো রাজ্যের এই ছবিগুলো দেখলে নিজের খারাপ লাগে? আমি বলছি মানে স্পেসিফিক্যালি, কারণ যেহেতু এই সময় দাঁড়িয়ে এর আগের ইলেকশন 2021, 2024 স্পেসিফিক্যালি কিছু কিছু কেন্দ্রে যেখানে বিজেপি অনায়াসে জিতে যেতে পারতো, শুধুমাত্র সিপিআইএম এর প্রার্থী মানে ভোট কাটুয়ার কাজ করেছে বলে ভোটটা কেটে নিয়েছে। তাই জন্য ঠিক যতটা ভোট কেটেছে অতখানি লিড পেয়েছে তৃণমূল কংগ্রেস। এটা আমি অঙ্ক কষে একবার দেখিয়ে দিয়েছিলাম আমার চ্যানেলে। তো আপনার কখনো এই হিসাবটা দেখে খারাপ লাগে যে যে সিপিএম কে আপনি দেখেছেন সেই সিপিএম এখন ভোট কাটুয়ার কাজ করছে, তাও তৃণমূলকে জেতানোর জন্য? কষ্ট তো হয়, ডেফিনেটলি কষ্ট হবে। একটা চোখের সামনে একটা ইন্টারন্যাশনাল পার্টি এইভাবে চলে গেল, এগুলো তো কষ্ট হয় ডেফিনেটলি। বুঝতেও পারি না কেন, হোয়াট কাইন্ড অফ মাইন্ডসেট দে হ্যাভ নাও, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। এখন এই মুহূর্তে প্রয়াগের মেলার পর, কুম্ভ মেলার পর সনাতনী জেগে উঠেছে। सनातन हैज रीजन, गर्व से कहो हम सनातनी हैं, फक्र से कहो। এটা যদি থাকে তো অনায়াসে আমরা জিতে বেরিয়ে যাব। আর যেটা আপনি এইমাত্র কিছুক্ষণ আগে বললেন যে ইলেকশন কমিশনে জুডিশিয়াল কর্মচারীদের আটকে রাখা হয়েছে, তো সেখানে ইলেকশন কমিশনকে কি করা উচিত? এখন তো কারোর হাতে নেই, না আমার হাতে আছে না কারোর হাতে আছে, নিশ্চয়ই কারোর হাতে তো আছে, আমাদের হাতে নেই। ইলেকশন কমিশন নিজের হাতে রয়েছে। তাহলে তারা চিন্তা করছেন কেন? পুরো একজনকে নয়, পুরো পুলিশ স্টেশনকে সাসপেন্ড করা উচিত। একজনকে না, সবাইকে ধরে ধরে সাসপেন্ড করা উচিত। 300 মিটার দূরে পুলিশ স্টেশন, একটা পুলিশের সাপোর্ট করলো না, সেখানে ইলেকশন কমিশন ভাবছেন কি বাবার আছে? পুরো পুলিশ স্টেশনকে সাসপেন্ড করা উচিত, তবেই এখানে কিছু কাজ হবে। আর নইলে আমরা সেই রম্যই থেকে যাব, কিছু হবে না। মানে এটা
কেন মনে হয় মিঠুন দা যে মানে কেন ইলেকশন কমিশন একটা জায়গাতে হাত খুলে কাজ নিতে পারেনি? এই যে রিপোর্ট তলব করছি, গোটা ঘটনার রিপোর্ট চাই, একে ডেকে পাঠানো হলো, কোর্টের কাছে গেলেও হয়তো কোনো বিষয় নিয়ে ভৎসনা করা হলো, এই রিপোর্ট তলব, এই মানে সেই হিন্দি সিনেমা ডায়লগের মতো তারিখ পে তারিখ, মানে তলব পে তলব হয়ে যাচ্ছে, আলটিমেটলি কাজ কিছু হচ্ছে না। মানে যে পরিমাণ জমায়েত, আপনি নিশ্চয়ই ভিজুয়ালটা দেখেছেন, মালদাতে হয়েছে, সেখানে একজন নেতা সে গাড়ির বনেটের উপর দাঁড়িয়ে চোঙা ফুকে বলছেন যে আমরা চিতাবাঘের বাচ্চা আছি, আমাদের এখান থেকে আমরা দেখে নেবো, মানে এই ধরনের ডায়লগ চলছে, সবাই একসঙ্গে মানে হ্যাঁ হ্যাঁ হা হা করছে, এবং তারপর আগুন জ্বালানো, ভাঙচুর, রাস্তা অবরোধ, এই জিনিসগুলো আর কতদিন ধরে চলতে পারে? মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় তো যদি একই বিষয়ে চলে, এখন পুলিশ নির্বাচন কমিশনের আন্ডারে, তখনও যদি একই জিনিস হয়, এত এত বাহিনী ঢুকে বসে আছে রাজ্যে, মানুষ তো এরপরে কোয়েশ্চেন করবে যে তাহলে কোশ্চেন তো করবে ডেফিনেটলি। এখনো মানে এই যদি, কোয়েশ্চেন আপনিও করছেন। আর আমি তো বলছি এখন ইলেকশন কমিশনকে কিছু না ভেবে পুরো পুলিশ স্টেশনকে সাসপেন্ড করা উচিত। যতক্ষণ না এই ভয়টা ওনাদের ধরাবেন, তা কেউ ভয় পাবে না। আর আমার মনে হচ্ছে যেদিকে যাচ্ছে, ওয়েদার ইট ইজ ডেলিভারেট, কোনো একটা কেওস তৈরি করা, কোনো একটা দাঙ্গা ফসাদ তৈরি করা, তার পেছনে কিছু না কিছু জিনিস কাজ করছে, জানা হলে এসব হতে পারে না। আপনি বলছেন এটার পেছনে কোনো বড় পরিকল্পনা রয়েছে? হ্যাঁ, বড় পরিকল্পনা রয়েছে। না, এসব করার মানেটা কি? কোনো মানেই নেই তো। যারা কাজ করতে এসছে তাদের কি দরকার তাদের বন্ধ করে দেওয়ার? আর যদি করেই থাকেন, যে কত বড় অন্যায় হয়েছে একটা স্বাধীন ভারতে, সেটা সবাই জানে। কিন্তু আমার কথা হচ্ছে অন্য, আপনার কাছে যখন পাওয়ার দেওয়া হয়েছে, ওয়াই আরন্ট ইউ ইউজিং দ্যাট পাওয়ার? আপনার ভয়টা কিসে? পুলিশ এখন ইলেকশন কমিশনে যদি ভয় পেতে থাকে, তাহলে তো হয়ে গেল। উনি যেখানে রাজ্যের প্রধান ঢুকে যাচ্ছেন সিবিআই অফিসে, ইডি অফিসে, ফাইল তুলে নিয়ে আসছেন, যা ইচ্ছে তাই করছেন। এটা একটা রাজ্য। এটা একজন মুখ্যমন্ত্রী দিনে দুপুরে ফাইল বগলদাবা করে নিয়ে বেরিয়ে এলেন, যেটাকে আমরা বলেছি ফাইল ডাকাতি। কিন্তু একটা জিনিস আমি বলি আজকে, মানে যখন কথাই বলছি, আমরা মানুষের প্রশ্নগুলো তুলে ধরার চেষ্টা করছি, মানুষের প্রশ্ন যে মুখ্যমন্ত্রী ফাইল চুরি করে নিয়ে চলে যাওয়ার পরও কি করে শাস্তি পেলেন না? দ্যাট ইজ মাই কোশ্চেন টু। এটা আমারও কোশ্চেন, কি যেটা যদি আমি করতাম, তাহলে এতক্ষণ তো আমি আপনার সাথে ইন্টারভিউ দিতে পারতাম না। আই উড হ্যাভ বিন ইন দ্য কাস্টাডি ফর লং। এটা আবার অনেকে বলে নাকি বিজেপি আর তৃণমূল মিলে আছে, এই জন্য। দিস ইজ অল ননসেন্স। কোন জায়গায় কেন্দ্র এজেন্সি তো স্বরাষ্ট্র মন্ত্রকের আন্ডারে, তো স্বরাষ্ট্র মন্ত্রক কেন কেন্দ্র এজেন্সিকে বলতে পারছে না যে কেন তোমরা অ্যাকশন এগুলোর সঠিক সময় শেষ করতে পারছো না? হয়তো বলছেন, তারা করছেন না। ইভেন দরকার পড়লে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রককে ডেফিনেটলি ডাইরেক্টলি ইনভলভ হয়ে করা উচিত, আমি মনে করি। কারণ ইটস ইনাফ ইজ এনাফ। আর মনে আছে মমতা বন্দ্যোপাধ্যায়কে একজন চাষি সারের দাম কেন বাড়ছে জিজ্ঞাসা করার জন্য তার জেল হয়ে গিয়েছিল, হ্যাঁ, মানে তিনি ক্ষমতা আসার পর। তো এরপরও যদি এখন অ্যাকশন না হয়, তাহলে নিঃসন্দেহে এখন অ্যাকশন হয়েছে, এবং আমি কম্পারেটিভলি পুলিশ এখন একটু অ্যাক্টিভ, যেহেতু নির্বাচন কমিশনের আন্ডারে আছে, বিভিন্ন জায়গায় এলাকা সিচুয়েশন কন্ট্রোলে আনা হচ্ছে, মোফাক্কারুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু আপনি যেটা বললেন যে শুধুমাত্র একজন দুজন গ্রেপ্তারই নয়, আরো বড় স্টেপ নেওয়া উচিত, যাতে এরপর কেউ এটা করার সাহস না পায়। ইয়েস, অফকোর্স। আপনার কাছে, পাবলিকের কাছে, আমার নিজের গভর্নমেন্টের কাছে, আমার নিজের হোম ডিপার্টমেন্টের কাছে, আমার নিজের প্রাইম মিনিস্টারের ঘরের কাছে, যাকে বলবেন তাদের সবার কাছে আমার এই প্রশ্নটা রইল, কে স্যার, প্লিজ লুক ইনটু দ্য ম্যাটার। ইফ নোবডি ইজ অ্যাবভ দ্য ল, দেন হাউ ক্যান ওয়ান পার্সন বি অ্যাবভ দ্য ল অল দ্য টাইম? তাকে ছেড়ে দেওয়া হচ্ছে, করা হচ্ছে, আর আমরা কিছু বললে পরিবে আমাদের জলে ঢুকিয়ে দিচ্ছে। এই যে মানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও সাম্প্রতিক সময় তিনি বলছেন যে এই সমস্ত এলাকার মা বোনেদের বলবো, আবারও ওনার সেই একই পুরনো ডায়লগ, যদিও তিনি বলছেন যে সবাই রান্নাঘরের জিনিস নিয়ে হাতাখুন্তি নিয়ে রেডি থাকুন, বুথ দখল করবেন, বুথ ছেড়ে দেবেন না। তৃণমূল কংগ্রেস প্রকাশ্যে এই বার্তাগুলো দিচ্ছে, এটা কি মনে হয় যে কিছুটা হলেও শেষ মুহূর্তে একটা ভয় পেয়ে যাবে মানুষজন, বা ভোট দিতে উনি না আসবে? এইভাবেই ভোট করেছেন, প্রত্যেকবারেই এইভাবে ভোট করেছেন, এবারও তাই করছেন, খাতা হকি গুনতি নিয়ে। কিন্তু এবারে কেউ বেরোবে না। কোনো পোষা লোক আছে ওনাদের, সেগুলোই বেরোবে। আর কেউ পাবলিকলি মন থেকে কেউ আর চাইছে না এই পার্টিকে। আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি, কে পশ্চিমবঙ্গে কোনো লোক যে কই পার্টি করে না, তারা একে ভোট দিতে পারেন না, ইম্পসিবল। কিন্তু উনি তো মানে অনেক রকমের সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম, অনেক ভাতা, অনেক কিছু ভান্ডার, অনেক সাথী,
বন্ধু বিভিন্ন রকম প্রকল্প চালু করেছে। এবার সাথী হারা হয়ে যাবো আমরা, এত সাথী দিয়ে দিয়েছেন, সাথী হারা হয়ে যাবো। কি করবেন একটা বলুন না, এগুলো তো আই ওয়াশ। 1,500 টাকায় কোনো ঘর চলতে পারে? চলতে পারে না, কিন্তু বলছেন পাবেন, খুব ভালো, আমি সাপোর্ট করছি এটাকে, গুড। কিন্তু আমাদের বিজেপি চালিত সরকার দেখে নিন না, তো অলরেডি দিচ্ছে 3,000 টাকা করে। কিন্তু এখন যদি বলেন আপনারা বলছেন না কেন, বলবো না, তাহলে বলবে আমাদের দেখে দেখে করছে। তার আগে থেকেই দিচ্ছে। যতগুলো বিজেপি শাসিত সরকার আছে দেখুন 3,000 টাকা করে বাড়িতে পড়ে চলে যাচ্ছে। এটাতে লাডলি বেহানার প্রকল্প রয়েছে, যেখানে 10 লাখ টাকা দেওয়া হয় যাতে নিজেরা তারা কিছু বিজনেস করতে পারেন, কিছু নিজেরা সেলফ এমপ্লয়মেন্ট সেখানে হয়। মানে শুধুমাত্র ভাতা দিয়ে ভোট দেওয়া এমনটা নয়, তার ভবিষ্যতে ভাবনা চিন্তাও রয়েছে। কিন্তু এখানে বোধহয় আমরা পশ্চিমবঙ্গে সবাই ওই স্ত্রী সাথী ভান্ডার ওর উপরে নির্ভর করে রয়েছি। ব্যাস ওইটাই। কিন্তু আপনার কিচ্ছু হবে না, আপনি করে একটা রোগও সারাতে পারবেন না। ও যতই কিছু বলুন, একজন আপনার ওনাদের বাড়িতে যে কোনো ছেলে থাকে, যার যদি বিবেক থাকে যে না আমি করাপশন করব না, তাহলে এডুকেটেড ছেলেটা করবে কি? বেকার বসে পরিযায়ী হয়ে যাবে, হ্যাঁ, ভিন রাজ্যে চাকরি করবে। বাবা যদি অসুস্থ হয়ে পড়ে, দেখুন প্রাইম মিনিস্টার সামনে আয়ুষ্মান ভারত কবে থেকে খুলে রেখেছে, সব জায়গায় চলছে এক্সেপ্ট বেঙ্গল। কেন এটাকে বন্ধ করে রাখলেন? এটা তো শ্রী বিজেপির জন্য নয়, তৃণমূলের কেউ পাবে, কমিউনিস্টের পাবে, কংগ্রেসের পাবে, সবার। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রীর প্রকল্প সবার জন্য, 5 লক্ষ টাকা, একদম আপনার জন্য, আমার জন্য, ওর জন্য, সবার জন্য। তো আটকে রেখে দিয়েছে। আর সেই সার্টিফিকেট নিয়ে আপনি বাংলার বাইরে এসে ভেলোর হোক কি বম্বে হোক, সব জায়গায় সেটাকে অ্যাকসেপ্টেড পাবে, যে কোনো রাজ্যে গিয়ে। কিন্তু করতেই দিচ্ছেন না। বলছেন এই যে আবাস যোজনা, আপনি দেখুন সব অর্ধেক বাড়ি হয়েছে দাঁড়িয়ে রয়েছে। কি করেছেন? যতটুকু কেন্দ্রীয় সরকার দিয়েছে তুলেছেন, তারপর বলছেন পয়সা দিচ্ছে না। এটা কেন বলছেন যে আমার শেয়ারের টাকাটা আমি দিইনি বলে এটা আটকে রয়েছে? এটা ছাদ লাগিয়ে দিলে হয়ে যাবে, জানলা লাগিয়ে দিলে ঘরটা তৈরি হয়ে যাবে, ওরা ঘরে ঢুকে যাবে। এগুলো কিন্তু আমি করব, যদি আসি আই উইল ফিনিশ দ্যাট প্রজেক্ট ফার্স্ট। আপনি এই কথাগুলো বলছেন, করার কথা, আমার খুব জানতে ইচ্ছে করছে এই বিষয়টা। এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের অদ্ভুত মানে কিছু নন ইস্যু আপনি বললেন, দুটো নন ইস্যু এই মুহূর্তে রাজ্যে যেটা সব থেকে বেশি চর্চিত। তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়াতে সারাক্ষণ ক্যাম্পেইন চলছে, আর তার সঙ্গে আমি যেরকম বললাম, আপনি সেটাকে গুরুত্ব দিতে না চাইলেও কিছু অংশের লেফট লোকজনেরা তারাও সেই একই জিনিসে সুরে গা ভাসিয়েছে। এক হচ্ছে বিজেপিকে নিয়ে আসা যাবে না, বিজেপি আসলে আপনি মাছ মাংস খেতে পারবেন না। কি সুন্দর! মানে এটা হচ্ছে এখন ইলেকশন ইস্যু। এবং আমি বলি কি, ন্যাশনাল মিডিয়াতে এগুলো নিয়ে রিল বানানো হচ্ছে মজার, যে ইয়ে कैसा कौन सा स्टेट है যেখানে আর কোনো ইস্যু নেই, এডুকেশন নেই, ডেভেলপমেন্ট নেই, কল কারখানা নেই, এখানে ইস্যু হচ্ছে কি কোন মাছলি আর কোন। আপনাকে একটা কথা বলছি, হ্যাঁ, এটা নাকটা এরম ভাবে না দেখিয়ে এইভাবে দেখানো হচ্ছে। পরিষ্কার ভাষায় শুনুন, মাছ মাংস খেতে দেবে না, তাই তো? আমি তো মহারাষ্ট্রায় থাকি, চলুন দেখিয়ে দিচ্ছি। এই ভোপালে শুটিং করবেন, ওখানে দেখিয়ে দিচ্ছি। যেগুলো বিজেপি শাসিত রাজ্য, রাজস্থানে দেখুন, চলুন, সব জায়গায় খাওয়া হচ্ছে। ঘুরিয়ে নাক দেখাচ্ছেন। আরে বলুন না আমি এর পরে গরুর মাংস খাওয়াবো, কেউ এখানে মাছ মাংস খেতে দেবে না, এই করতে দেবে। তাহলে যদি বলুন, ডিক্লেয়ার করুন, তাহলে যারা যারা ভেজিটেরিয়ান হবে আমি স্টেট থেকে বার করে দেবো, ভেজিটেরিয়ানদের স্টেট থেকে বার করে দেবো, কারণ ইট উইল বি নন ভেজিটেরিয়ান স্টেট, ঠিক না? কিন্তু এটাকে ঘুরিয়ে নাক দেখানো হচ্ছে। এরকম করে না দেখে এরকম করে দেখাচ্ছে। এরা এলে মাছ খেতে দেবে না, এই করতে দেবে না, এই করতে দেবে না, এই করতে। এটা কি সত্যি? এটা সত্যি না, ঘুরিয়ে নাক দেখাচ্ছে। এবং যে সমস্ত বাঙালিরা বিজেপি করছেন, মানে পশ্চিমবঙ্গে থেকে, এবং আপনি তো অনেকটা সময় বাইরেও থেকেছেন, মাঝে মাঝে এখন এখানেও আসছেন, এখানেও সময় দিচ্ছেন, কোথাও কখনো মনে হয়েছে যে এটা কোনো একটা ইস্যু হতে পারে? কি অবস্থা! আর একটা না, আমার তো মনে হয় সামটাইম আই রিয়েলি ডাউট। কি ডাউট শি করেন? ইজ এ হিন্দু, শি ইজ এ বেঙ্গলি, এই হিন্দু ব্রাহ্মণ, whether really she is। এটা কিন্তু খুব বড় স্টেটমেন্ট। এটা হ্যাঁ, বড় ক্যামেরা স্টেটমেন্ট রোল হচ্ছে। বলুন, আমি তো বলছি। কি করে এটা উনি ওই জন্য মুখে বলতে পারছেন না, উনি ইনডাইরেক্টলি বলছেন। আচ্ছা, উনি কিন্তু এটা ঘটনা, আপনি যে মারাত্মক অভিযোগটা করলেন, একটা অংশের হিন্দু কিন্তু অভিযোগ করেন এই জন্য কি উনি মঞ্চে উঠে ভুল চণ্ডীপাঠ করেন, সরস্বতী পুজোর মন্ত্র ভুল বলেন, কিন্তু উনি যখন ঈদের মঞ্চে ওঠেন উনি একটাও ভুল বলেন না। উনি নিখুঁত, যেটা ওনাদের ধর্মীয় যে 3-4টে লাইন যেটা
উচ্চারণ করতে হয়, সেগুলো কালমা যাকে বলা হয়, সেগুলো উনি নিখুঁত বলেন। এটা কি আপনি শুনেছেন তো? আমি শুনেছি না, আমি আমার শোতে শুনিয়েছি না, রেকর্ড okay. করা রয়েছে ক্যামেরায়। আচ্ছা, ওকে। তার মানে আমি যেটা বললাম সেটা সত্যি হয়ে গেল তো? না, এটা হতে পারে কি উনি হয়তো সেগুলোকে মানে ভাবেন যে আচ্ছা হিন্দু নিজের জায়গা, দু চারটে মন্ত্র ভুল বললে কিছু যায় আসে না, কিন্তু এইটা খুব টাচি ব্যাপার, এই জায়গাতে ভুল বলা আপনি যাবে না। ওখানেই থাকুন, আমি আমার জায়গায় থাকবো। আমি বলছি ঘুরিয়ে নাক দেখানো হচ্ছে, এটাই সত্য। যে মাছ মাংস এলে আপনাকে মাছ খেতে দেবে না, ডিম খেতে দেবে না, মাংস খেতে দেবে না, চিকেন খেতে দেবে না, এটা কি হয়? আর এখন তো চলছে তো, এতক্ষণ তো বিজেপি শাসিত রাজ্য চলছে, দেখে আসুন না সেখানে খেতে দিচ্ছে কিনা। সেকেন্ড ন্যারেটিভটা বলি দাদা, এটা গেল ফার্স্ট ন্যারেটিভ কি মাছ মাংস, সেকেন্ড নন ইস্যু যেটা এই মুহূর্তে যে জানিয়ে বিতর্কের কোনো অবকাশ নেই, জানিয়ে কোনো স্ক্যাম নেই, কিন্তু ভোটের বাজারে ভাসিয়ে দেওয়া এমন কিছু টপিক যেগুলো নিয়ে মানুষ দিগ্ভ্রান্ত হবে, উদ্ভ্রান্ত হবে, কনফিউজড হবে। দ্বিতীয় বিষয়টা হচ্ছে এরা হচ্ছে বাঙালির শত্রু। যারা বাঙালি তারা বিজেপি করে না, বাঙালি অবাঙালির মধ্যে একটা লড়িয়ে দেওয়ার টেন্ডেন্সি, পশ্চিমবঙ্গটা বাঙালিদের জন্য, এবং এই বাঙালি বলতে কিন্তু বাংলাদেশিদেরও মিন করা হচ্ছে, বলা হচ্ছে বাঙালি মানেই নাকি বাংলাদেশি। বিজেপির কাছে মানে হচ্ছে যে যারাই বাঙালি তারাই বাংলাদেশি। আমি বহুবার এটা আমার সাথে বসেও বলেছি যে আমাদের যে বাংলা ভাষা আর বাংলাদেশিদের বাংলা ভাষাটা এক নয়, আর মাতৃভাষা এক হলেও যদি ধরেও নিজে রুট বাংলা, তাতেও তো দুটো আলাদা দেশ। অর্থাৎ বাঙালি মানেই তো সে বাংলাদেশি নয়, বা মানে আর দ্বিতীয়ত বাংলা কথা বললেই যে সে ভারতীয় বা বাংলাদেশি নয়, এটাও বলতে পারি না আমরা। কিন্তু এই যে ভাষা নিয়ে যে একটা রাজনীতি, যে পশ্চিমবঙ্গ শুধুমাত্র বাঙালিদের জায়গা এবং এখানে অবাঙালিরা মানেই হচ্ছে বিজেপি এবং অবাঙালিরা বাঙালির শত্রু, এই জিনিসটাকে রটিয়ে দেওয়া হচ্ছে ভয়ঙ্কর রকম ভাবে। কি করবেন? বা ওই ছাড়া ওনার কাছে কোনো টপিকই নেই, কোনো পলিসিস নেই, নাথিং। এটা কি সত্যি? তাহলে আমরা কোথায় যাব? যদি এটা এইভাবে রটানো হয়, আজ দিল্লিতে চিত্তরঞ্জন এভিনিউ পুরো বাঙালি ভর্তি, পুরো বাঙালি, তাহলে তাদের মেরে তাড়িয়ে দেবে, তারা কোথায় যাবে? দেখুন যেখানে আপনি যাবেন সেখানে দুর্গাপুজো হয়, বাঙালি ভরে গেছে সব স্টেটে। উনি আমাদের কিছু ক্ষতি, ওদের ক্ষতি করবেন বেশি, সেটা ওখানকার স্টেটের বাঙালিরাও বলছেন। ইনফ্যাক্ট আপনি যে ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত সেখানেকারও কয়েকজনের সঙ্গে আমার মানে সাম্প্রতিক সময় কথা হয়েছে, তারাও বলেছেন যে এই ইন্ডাস্ট্রি, মুম্বাই ইন্ডাস্ট্রিতে বাঙালিদের প্রচুর অবদান। যদি সারাক্ষণ ধরে তারা এখানে এরকম ভাবে হিন্দি বিদ্বেষ দেখায়, হিন্দি বিদ্বেষ, যারা হিন্দি ভাষায় কথা বলছেন তাদের জন্য বিদ্বেষ, অবাঙালিদের জন্য বিদ্বেষ, তাহলে ওখানে কিন্তু আমাদের কাজ করাটা মুশকিল হয়ে যাবে। মুশকিল হবে, প্রচন্ডভাবে মুশকিল হবে। এমনকি উনি চান এটা হোক, যার ফলে একটা প্রবলেম চালু হোক, তাহলে উনি খুশি হয়ে যাবেন, আমার রাজত্ব ঠিক থাকবে, এই হবে। আপনি বলুন, এই যে বেঙ্গল ফাইলস কেন দেখতে দিলেন না? এটা তো স্বাধীনতার আগে, একদম 1946 এর ঘটনা, নোয়াখালীর ঘটনা, তো ওটাকে দেখাতে দিলেন না কেন? সব জায়গায় দাদাগিরি, সব জায়গায় জবরদস্তি। কারণ এটা দেখালে ওরাই কি আছে? আপনি সত্য দেখাচ্ছেন তো। এখন তো ধুরন্ধর রিলিজ হয়েছে, আর বলছেন ওটাও প্রোপাগান্ডা। তাহলে তো এখানকার সিনেমা মাল্টিপ্লেক্স, যারা এই তৃণমূল ঘনিষ্ঠ লোকজনেরা যেগুলোকে কন্ট্রোল করেন, তাহলে ধুরন্ধর সিনেমা চলবে না, বেঙ্গল ফাইলস চলবে না, কেরালা স্টোরি চলবে না, তাহলে বাংলার কটা সিনেমা হচ্ছে তা দিয়ে হল ভরবে, ব্যবসা উঠবে? কি মনে হয় আপনার? আর কি বলবো, খালি অপেক্ষায় আছি কবে কবে সরকার বদল হবে। আর যদি সরকার বদল হয়, আপনি within few days will see the improvement. Within few days, যেদিন থেকে শপথ নেওয়া হবে তারপর থেকে 3 মাসের মধ্যে দেখবেন বেঙ্গল উইল টেক এ গোল্ডেন স্টেপ অ্যাহেড। কিন্তু এটাও তো ঘটনা যে প্রচুর ধার রয়েছে রাজ্যের ওপর। সেটা দেখুন তো, অনেকেই বলেন যে এত ধার নিয়ে এরপর যেই সরকার শুরু করবে তারাই মুখ থুবড়ে পড়বে। সে কষ্ট তো থাকবেই, কিন্তু তার জন্য একটা পরিকল্পনা আছে, সেটা এখন বলবো না। সে পরিকল্পনা মিঠুন চক্রবর্তী নিজের রয়েছে। আমার পরিকল্পনা, আর দুধ খাইয়ে ছাড়িয়ে দেবো। দুধ খাবেন না, তখন বিষ খেতে হবে। আর ইন্ডাস্ট্রির জন্য কোনো ভাবনা চিন্তা রয়েছে? কারণ এই সাম্প্রতিক সময় একজন অভিনেতার দুর্ঘটনা, তারপর আবারও একটা নতুন বিতর্ক তৈরি হয়েছে। বলতে যাচ্ছেন কিন্তু মানে এই যে কিছু মনোপলি কাজ করতে না পারা বা কিছু সাবধানতা না নেওয়া, বিভিন্ন প্রোডাকশন হাউস যারা একদম পলিটিক্যাল, খুব রাজনৈতিক দল, শাসক ঘনিষ্ঠ, এবং তারা সেক্ষেত্রে নির্দিষ্ট মানে যেগুলো সাবধানতা নেওয়া দরকার, যেভাবে কাজ করানো দরকার, শুটিং হওয়া দরকার, কারণ একটা কনফিউশন তৈরি হচ্ছে মৃত্যু নিয়ে, ঘটনা নিয়ে। তো সেইটা নিয়ে কিছু বলতে চাইবেন কি? মানে
কারণ আমিও আই এম পার্ট অফ দ্য ফিল্ম ইন্ডাস্ট্রি, কিন্তু এটুকু বলবো কি স্বাধীনতা খুব দরকার, কারণ তা যাতে নাহলে প্রত্যেকে কাজ করতে পারেন নিজের মতো করে, নিজের আলাদা করে দাগিয়ে না দেওয়া হয় যে এই অমুক ঘনিষ্ঠ বলে এর কাজ নেই, তমুক ঘনিষ্ঠ বলে আরো বেশি কাজ, এটা যেন না ছিল হয়। না আমাদের কেন। আমি বলেছি আই ওয়াজ দ্য চেয়ারম্যান অফ দ্য লেবার ইউনিয়ন, সেখানে আরেকটা তৈরি হয়েছিল, শিবসেনা আরেকটা করেছিল, অনেক ঝামেলা হচ্ছিল, তখন আমি গিয়ে দেখা করলাম ড্যাডির সাথে, বললো দিদি দিস উইল বি वेरी बैड थिंग। बोलो क्या हुआ? बोला ऐसा ऐसा हो रहा है। तो ठीक है, कल से नहीं होगा, जाओ तुम अपना काम। पॉलिटिक्स नहीं आने दिया। हमारा যা করবে আমরা সব বলি উইদাউট পলিটিক্স যা করবেন উইল অ্যাকসেপ্ট ইট। আপনার নিজস্ব কোনো পলিটিক্যালি আছে সেটা নিজের কাজে রাখুন, ভোট দিন। তার সঙ্গে কাজ কেন ক্ষতিগ্রস্ত হয়? সেটাই আমরা মেনটেন করে এসেছি বোম্বেতে এখন অব্দি। আশা করি তাহলে কলকাতার সিচুয়েশনও যদি চেঞ্জ হয় তাহলে এই জায়গাটাও চেঞ্জ হবে, কারণ যে যার মতোই মত থাকুক না কেন, যে যেদিকেই থাকুক না কেন, যেন কাজের ক্ষেত্রে কোনো প্রভাব না পড়ে। এই আপনাকে গ্যারান্টি দিলাম হবে। এবং একটা নির্দিষ্ট অংশের দাদাগিরি, তার জন্য যেমন তেমন ভাবে শুটিং করে নেওয়া, অভিনেতা অভিনেত্রীদের জীবন বিপন্ন হয়ে যাচ্ছে যেখানে ভুলভাবে শুট করতে গিয়ে, সেই জিনিসগুলো কিন্তু বাংলা ইট উইল বি ডেফিনেটলি টেকেন কেয়ার অফ 101%। এত নিশ্চিত আপনি, সেই জায়গা থেকে শেষের দিকে কয়েকটা প্রশ্ন না করেই পারছি না যে বিজেপি কি ঠিক করে নিয়েছে যে মুখ্যমন্ত্রীর চেহারা কি হবে, কি ভাবনা চিন্তা আমরা হবে? কোনোদিন কোনো পার্টি, আমাদের পার্টিতে কেউ ডিসাইড করে না। আমাদের পার্টিতে প্রথমে ইলেকশন করতে হয়, ইলেকশন করে যদি জিতে আসি দেন দে ডিসাইড হু উইল বি দ্য ফেস এন্ড হু উইল বি দ্য চিফ মিনিস্টার অর এনিথিং। সব জায়গায় তাই হয়েছে, এখানেও তাই হবে। কারণ এখানে একটু জবরদস্তি, এখানে ফেস কে এটাই চলছে। আমরা সবসময় মেনে চলি কি মোদি সাহেব আমাদের ফেস আর কমল আমাদের চিহ্ন। যেহেতু এর আগে কখনো ইন্টারভিউ নেওয়ার সুযোগ হয়নি, একটা পার্সোনাল কোয়েশ্চেন না করেই পারছি না। 2011-তে যখন মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন বা সেই সময়তে আসার পরও, সেই সময়তে বিজেপিও সাপোর্ট করেছিল, আপনিও একটা সময় শুরুতে তৃণমূলের সঙ্গে ছিলেন। এখন কি কোথাও আফসোস হয় যে ভুল ডিসিশন নিয়েছিলাম সেই সময় বিশ্বাস করা? তখন ভুল ডিসিশন নিইনি। আচ্ছা, এটাই আমার শোনার ছিল। তখন নিইনি কেন? এই জন্যই কি তখন she was a different person altogether. মানে নো রিগ্রেট তার জন্য? তার কোনো না, she was very honest, very determined, very positive, everything she was doing correct. ঠিক 1.5 থেকে 2 বছর পর থেকে আর 3 বছর পর থেকে ডাউন হিলে চলতে আরম্ভ করলেন। তবে এখন সেটা আবার গন আউট অফ কন্ট্রোল, নিজেই সামলাতে পারছেন না। এবং সেই সময় সত্যি মনে হয়েছিল যে সিপিএম এর এই অচলায়তন ভাঙার জন্য একমাত্র উনিই ফেস, উনিই পারবেন, মনে হয়েছিল সেটা? ইয়েস, সেই জন্যই জয়েন করেছিলাম। অ্যান্ড অলসো কাজ যা করেছেন সে সময় দেখুন আপনি, সব পজিটিভ, এভরিথিং পজিটিভ। হঠাৎ করে দলবল নিয়ে চলে গেলেন সরকারি হাসপাতালে, ভিজিট করতে চলে গেলেন, বিভিন্ন জায়গায় রেট, মানে নিজেই প্রায় রেট মারার মতো চলে যাচ্ছেন। সেই জিনিসগুলো বডি ল্যাঙ্গুয়েজগুলো তখন মানুষও ভাবছিল যে একদম ঠিক ডিসিশন হয়েছে। আর সেই জন্যই সবাই পছন্দ করতে আরম্ভ করে। আপনি তো নিজেই শুনেছেন ওনাদের নেতাই বলছে যে মন্ত্রী হতে গেলে 10 কোটি টাকা চাই, নিজেরা বলছেন তারা। কিন্তু মিঠুনদা কখনো, আমি জানি না পরে কখনো মমতা দিদির সঙ্গে কথা হয়েছে কিনা, কখনো কথা হলে মানে ওনার যে অবস্থা এখন এই মুহূর্তে, দলও কন্ট্রোলে নেই, দলের মধ্যে একাধিক লবি, নিচের লেভেলে মারামারি চলছে, মঞ্চ ফাঁকা থাকছে, এবং এই যে তোষণ করতে করতে আমি তো বলি যে গল্পের ফ্র্যাঙ্কেনস্টাইনের মতো এমন একটা ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি করেছেন যাকে আর কন্ট্রোল করতে পারছেন না। কখনো দেখা হলে কথা হলে বলবেন এটা সামনাসামনি? না, আমি বলবো না। বলবেন না? ফ্র্যাঙ্কেনস্টাইন হয়ে গেছে, কথা বললে ওকে ফেরানো যাবে না। একদম ইন্টারভিউ শেষের দিকে কয়েকটা মানুষের নাম সম্পর্কে একটুখানি, তাদের সম্পর্কে এক দু লাইন করে শুনতে চাই। মিঠুন চক্রবর্তী, আমাদের দাদা কি ভাবেন তাদেরকে নিয়ে এক দু শব্দে? নরেন্দ্র মোদী বললে কোন ওয়ার্ডটা সামনে মাথায় আসে? The greatest leader. বেশ। অমিত শাহ? ভেরি স্ট্রং পার্টির মানে কাঠামোটাকে ধরে রাখার, অ্যান্ড অলসো এ গ্রেট হোম মিনিস্টার, শুভেন্দু অধিকারী? গ্রেট পলিটিশিয়ান। গ্রেট পলিটিশিয়ান। সুকান্ত মজুমদার? আগে ছিলেন না, এখন গ্রেট পলিটিশিয়ান। এটা নিশ্চয়ই সুকান্ত দা শুনবেন, আগে ছিলেন না কিন্তু এখন পলিটিশিয়ান। আগে উনি
একটা পড়াশোনা করা একটা অধ্যাপক অধ্যাপক সৎ অধ্যাপক একদম সে একটা রাজনীতি এসে গেছে, কি করবে বুঝতে পারছে না। বাট নাও সুকান্ত দা ইজ এ ডিফারেন্ট পারসন, ঠক্কর খেয়ে খেয়ে এখন পলিটিশিয়ান হয়ে একদম গেছেন। পাক্কা। দিলীপ ঘোষ 10-এ 10 দেবো কি হিসেবে? সব বিষয়। As a president, as a character, strong man, very strong. মমতা ব্যানার্জি এখন এখন না আগে, এখন বলুন আগে 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 100-তে 100, আগে 100 এখন 0-তে -0। জিরোতে -0 অভিষেক ব্যানার্জি গ্রেট স্পিকার, গ্রেট স্পিকার মনে হয়েছে। খুব সুন্দর বলেন, যখন বলেন মানে খুব ভালো লাগে, মানে ভেরি স্ট্রং প্রজেকশন ওনার, ভেরি স্ট্রং। লিডার হিসেবে নো কমেন্টস। নো কমেন্টস। আর উনি যে মঞ্চগুলো বানান সেগুলো র্যাম্প শো এর মতো, মানে সামনে এগিয়ে এসে তিনি কথা বলেন, হাত টাত নাড়েন, গাড়ির ও উপর তো উঠে। ব্যাক অফ দ্য মাইন্ড ওসব চলছে, কি কালকে হয়তো সব ছেড়ে ছেড়ে দিয়ে অভিনয় চলে যাবেন। এই রে দেব ও গ্রেট স্টার, গ্রেট পার্সোনালিটি, এন্ড এ ভেরি লাভিং বয়। পলিটিশিয়ান হিসেবে নাম্বার দেবেন? পলিটিশিয়ান হিসেবে চেষ্টা তো অনেক করছে, কিন্তু কতটা সাকসেস পাবে বলতে পারছি না। চেষ্টা তো করছে, কিন্তু definitely। অভিনেতা শিল্পী হিসেবে এগিয়ে রয়েছে বেশি। বেশি অভিনেতা, কিন্তু ও এরম বলবো না করে না, ও প্রচন্ড চেষ্টা করে, ও যা যা বলেছে করবার, কিন্তু কোথায় যেন কেউ পেছন থেকে এসে টেনে দিচ্ছে। মানে ওর মানে ওনার কাছে পলিটিশিয়ান, ওনার যে আইডেন্টিটিটা সেটা একটুখানি হলেও পিছিয়ে যায়, আগে চলে আসে হচ্ছে অভিনেতা আইডেন্টিটি। অভিনেতার জায়গাও আলাদা, ও স্টারডাম অনেক বড়, কিন্তু পলিটিশিয়ান হয়ে যেগুলো কাজ করতে চায় ও সেগুলো করতে পারছে না ফ্রি পারছে না, ফ্রি হয়ে করতে পারছে না। আর বাংলা সংবাদ মাধ্যম নিয়ে কি বলবেন? মানে আর কয়েক বছর আগে পর্যন্ত বাংলা সংবাদ মাধ্যমের একটা ইমেজ ছিল, কিন্তু এখন একটা অন্যরকম, মানে আমরাও প্রশ্ন করছি, প্রচুর নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর তৈরি হয়ে গেছে, এগুলো নিয়ে কি কিছু এর ফিউচার দেখেন বা কিছু মনে হয় দেখুন, যে? প্রথম কথাকে নিউজ চ্যানেল বলতে বোধহয় গুনতে পরে 3-4টে পাবেন, বাকি সব গসিপ চ্যানেল। 3-4টে নিউজ চ্যানেল, বাকি সব গসিপ চ্যানেল। অ্যান্ড সেকেন্ডলি, এখন এত কিছু হয়ে গেছে, সোশ্যাল মিডিয়া, দিস অ্যান্ড দ্যাট অ্যান্ড দ্যাট। সোশ্যাল মিডিয়াটা আমি জানতে চাইছি। এইটা আগে দেখুন, এটা কারা করছে। এটা যদি ওই পার্টির হয়ে করে কেউ, সো ইট উইল বি অনলি দ্যাট উইল বি, ইউল নেভার লাইক ইট। যদি আমরা করি তখন ওরা বলবে আই ডোন্ট লাইক ইট। এটা বেশি হয়ে গেছে এখন। আমি এই জন্য জিজ্ঞেস করছি, কারণ আপনি তো বরাবরই সময়ের থেকে এগিয়ে ভাবনা চিন্তা করেন। একটা দেশে সরকার উল্টে গেল সোশ্যাল মিডিয়া হাতিয়ার করে, বাংলাদেশ, নেপালেও একই অবস্থা হয়ে গেল, এবং আরো অনেক জায়গাতে হচ্ছে। কলকাতায় বসে ইরানের খোমেনির জন্য মিছিল বেরোচ্ছে, মানে চলে গেছেন খোমেনি, তবু বাংলায় দুঃখ এখনো কমেনি, এরকম একটা ব্যাপার। মানে তার জন্য মিছিল চলছে, র্যালি চলছে, প্যালেস্তাইনের জন্য এখানে মিছিল চলছে, এবং সবটাই হচ্ছে কোথায়? মানে মানুষ জানছে কিভাবে? সোশ্যাল মিডিয়া মানে ভাইরাসের মতো, লোকের মানে পাড়ায় পাড়ায় গিয়ে, এবং সেভাবে কোথাও ট্রেন্ডিং হচ্ছে। আপনি দেখতে না চাইলেও সোশ্যাল মিডিয়া স্ক্রল করলেই এখন যিনি রাস্তায় বসে ফল বিক্রি করছেন বা যিনি কলেজে পড়াচ্ছেন, সবাই সারাক্ষণ ধরে সোশ্যাল মিডিয়া স্ক্রল করে যাচ্ছে, এবং এই ধরনের জিনিসগুলো বেশি চলেও আসছে অ্যালগোরিদমে। এটার কি ইম্প্যাক্ট মানে মনে হচ্ছে যে আস্তে আস্তে ভারতীয় রাজনীতিতে পড়বে? মাইনাস, অল মাইনাস, বিকজ ইট হ্যাজ নো বেস। এটা একটা কিছু বলে লিখে দাও, মানে সবই হাওয়াবাজি। हाँ, তারপরে বলবে যে तूने देखा मुझे कितना लाइक्स मिला, कितना व्यूज मिला, देखा तू। দেখুন, আমার যেমন স্ট্রাগলটা ছিল, এই জায়গায় আসার জন্য যা যা করতে হচ্ছে সেটা তো বলতে পারবো না, মানে কি কষ্টের মধ্যে দিয়ে গেছে জীবন। আর আজকে একটা আপনি হিট করুন, তারপরে আপনি স্টার আপনার পাড়াতে। এই স্বর্ণালী একটা টুইট করেছে, দেখেছিস? স্বর্ণালী যখন একটু রেলা খেয়ে বলে, হ্যাঁ তো 2000 আমার টার্গেট আছে 10,000, জানিস কালকে একটা লিখবো মিটিং থেকে। তো ইউর স্টার। আর আমাদের স্টারডাম ছিল এক একটা মিনিটে। এই জন্যই ইউ কল আস দ্য লেজেন্ডারি সুপারস্টার। সেটা হতে গিয়ে কি একদিনে হয়েছে? এরকম তো একটু 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 একটু। কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার জন্য আপনি ইউ ক্যান বিকাম এ লেজেন্ডারি সুপারস্টার। আপনি কি জানেন যে সিনেমায় চান্স পাওয়ার জন্য দেখা হয় কি, নতুন যে মেয়েটি সিভি দিয়েছে বা পোর্টফোলিও দিয়েছে, তার সোশ্যাল কত ফলোয়ার্স রয়েছে, সে কতগুলো রিল বানাতে পেরেছে, তার কত ফলোয়ার্স আছে। আই এম সারপ্রাইজ, আপনি এত সুন্দর কথা বলেছেন। আলাম যে এই মেয়েটা হিরোইন, বলো হ্যাঁ।
কে এটাকে ইন্ট্রোডিউস করলো, বললো না না ইন্ট্রোডিউস নেই, 15 মিলিয়ন ফলোয়ার্স। উফ, তো বললাম তো হিরোইন হয়ে গেল, বললো হ্যাঁ। আমি বললাম দেখ ওগুলো ফ্রিতে, যেদিন 15 মিলিয়ন পয়সা দিয়ে ওর ভিউয়ার হবে না, সেদিন বলবো ইউ আর এ স্টার। পয়সা দিয়ে দেখবে তোমাকে, 5 টাকা দিয়ে তোমার রিলটাকে দেখবে, সেদিন তুমি হবে স্টার। ফ্রিতে 15 মিলিয়ন 20 মিলিয়ন হয়ে গিয়ে স্টার হওয়া, ইট ইজ ইম্পসিবল। ওই খালি বাইস আই ওয়াশ। আমাদের যেমন 1 মিলিয়ন 15 মিলিয়ন যদি ভিউজ হয়, সো ইট হ্যাজ ভ্যালুজ। তখন মানে ব্লকবাস্টার চলছে, লোকে যাচ্ছে, হাউসফুল চলছে, yes. টিকিট দিয়ে মানে টিকিট কেটে মানুষ দেখছে। ওই যখন টিকিট কেটে মানুষ দেখবে, সেদিন হবে না ইউ আর এ স্টার। টিল দেন ইট ইজ অল। তবে অল দ্য বেস্ট টু এভরিওয়ান। যদি তাতেই যদি স্টারডাম হয়, কেউ কেন নয়, হোয়াই নট। মানে এটা এখনই ভারতের মতো দেশে, এত বৃহৎ গণতান্ত্রিক দেশে সোশ্যাল মিডিয়া থেকে বিশাল কিছু ন্যারেটিভ তৈরি করে রেভলিউশন করে দিচ্ছি, বাংলাদেশের মতো নেপালের মতো কোনো সম্ভাবনা নেই, তাই তো? নো নো চান্স। কোনো জায়গা নেই। কেন এখানে এখনো লোক আছে যারা সোশ্যাল মিডিয়া দেখে না। এটাও ঘটনা। দেখি না, আপনি দেখেন না? আই ডোন্ট হ্যাভ। আমার কোনো ইনস্টাগ্রাম নেই, কোনো ফেসবুক নেই, কোনো টুইটার নেই, কিছু নেই। তাহলে মিঠুন চক্রবর্তী বার্তা দেন কোথায়? আজকে অমুক বিষয় নিয়ে আমি কিছু বলতে চাই, তো সেটা এই যে কোথায়? দিচ্ছি, এই অতটুকুই আমার জন্য ঠিক আছে। এর বেশি দরকার আমি এর বেশি গিয়ে আগ বাড়িয়ে কিছু করব না। which is come naturally to me, I will react. আচ্ছা, লাস্ট একটা প্রশ্ন শেষ করবো এবার, সেটা হচ্ছে ব্রিগেডে দাঁড়িয়ে এত লম্বা একটা হাসি, সেটার কারণটা কি ছিল? এটা কি প্ল্যান করা ছিল নাকি ইনস্ট্যান্ট মনে হলো কি? ওটা ইনস্ট্যান্টই এসছে, সত্যি করে বলছি। মানে ওই অত মানুষ দেখে অত মাথা রেখে শুরুতেই মনে হলো যে আচ্ছা। না না কিছু না, যে হাসি এই জন্য পাচ্ছিল, কে বলেছেন গলায় দড়ি দিয়ে মরতে আমাদের, ওইটার জন্য হাসিটা বেশি হয়েছিল আর কি। তাই বললাম ঠিক আছে, আমরা গলায় দড়ি দিয়ে মরবো, আপনি বলুন কি আপনি রেল লাইনে মাথা দেবেন। এই যে সব কথা বলা, এই যে আমরা 500 টাকা দিয়ে নাকি 10 লোককে নিয়ে আসা হয়েছে। যখন আমি জয়েন করেছিলাম সেবারে ব্রিগেডে ছিল 7 লাখ, আর এইবারে 10 লাখ প্লাস বাইরে প্লাস কত গাড়ি আসতে পারে। এবং আসতে পারিনি এক্স্যাক্টলি। আমি নিজে ছিলাম ব্রিগেডে উপস্থিত, এবং সেখানে মানুষজন যারা এসেছেন তারা খুব মানে এটাই প্রথম মানে কথা কি বলবে, আগে বলছে যে এখানে পুলিশদের আগে সামলান, আমাদের ঢুকতে দিচ্ছে না, কনফিউজ করছে, এই গেট নয় ওই গেট, ওই গেট নয় সেই গেট। প্রচুর মানুষ বাইরে আটকে গিয়েছিল। তার মানে বুঝে দেখুন, ওই জন্য হাসিটা পেয়েছে যে 500 টাকা দিয়ে নাকি আমরা লোক বাড়ছে, এই দেখুন 500 টাকা লোক দিয়ে। আপনি যে 1500 টাকা আর সাথী বাতি কাথি ক্যাতা ম্যাতা দিয়ে করছেন, তারপরেও তো লোক আনতে পারছেন না, তো কি করবেন বলুন? ওই জন্য হাসছে। এত হাসি পাচ্ছিল, তারপর বললো যে গলায় দড়ি দিন। কেন গলায় দড়ি? ও ভাই ঠিক আছে, আমরা দিতে রাজি আছি। আপনি বলুন, আপনি রেল লাইনে মাথা দিন। 1:1 হওয়া উচিত না? বিজেপির রেজাল্ট কি হবে আমি জানি না, কিন্তু যদি রেজাল্ট খারাপ হয় আবারও কিন্তু সোশ্যাল মিডিয়াতে আপনি না থাকলেও আবারও সেই আপনাকে টেনে নিয়ে আসা হবে, আবারও সেই জলঢোড়া কোবরা বিভিন্ন বিভিন্ন তার জন্য বলে বলে একদম আবারও সেই আক্রমণ করা হবে মিঠুন চক্রবর্তীকে। Ready. তার জন্য কি আপনি মেন্টালি হ্যাঁ প্রিপেয়ার? রেডি। কি দেখুন, প্রথম কথা তো যদি আবার ফিরে আসে, আমিও থাকবো না, আপনিও থাকবেন না, এরাও থাকবে না, কেউ থাকবে না এখানে। এই জন্য বলছি কে বাঙালিকে বাঙালি হিন্দুদের জাগতে হবে। হিন্দুদের জেগে একসাথে এক মাথার নিচে এসে ভোট করতে হবে, তবেই এই পরিবর্তন আসবে। আর যদি না করেন, তাহলে আমার কথা মিলিয়ে রেখে দেবেন, না আপনি থাকবেন, না আমি থাকবেন, না আপনি থাকবো। ফেসলা আপকে উপর। শেষ একটা আমি আমার নিজের কথা বলি। আমি পানিহাটি গিয়েছিলাম অভয়ার মায়ের নাম ডিক্লেয়ার হওয়ার পর ওনার সঙ্গে কথা বলার জন্য। প্রত্যেকে বলছেন যে উনি নাকি মেয়ের বিচার চাওয়ার জন্য তাকে ইলেকশনে কেন দাঁড়াতে হলো। অভয়ার মা আমার সামনে বসে প্রথম ইন্টারভিউ দিয়েছেন নাম ডিক্লেয়ার হওয়ার পর, এবং আমার প্রশ্ন করার পর উনি কাঁদতে শুরু করেন অন এয়ার ক্যামেরার সামনে। উনি বলেন যে যার মেয়ে চলে গেল, সবকিছু চলে গেল, এখন এটাও শুনতে হচ্ছে আমি নাকি টাকার লোভে, ক্ষমতার লোভে, টিকিটের জন্য নাকি আমি মেয়ের লাশের উপর রাজনীতি করছি। আমি বিজেপিতে নাম লিখিয়েছি এই জন্য যে সরকার পরিবর্তন হওয়া দরকার, আর যাতে কোনো মেয়েকে কখনো অভয়া হতে না হয়। যারা এই ঘটনাকে কেন্দ্র করেও যারা এখনো পর্যন্ত রাজনীতি করছেন, এবং যারা ওই অসহায় মানুষ যার কাছে সত্যি কিছু নেই আর একমাত্র সন্তান তারও এরকম পরিণতি, তাকে যারা অ্যাটাক করে যাচ্ছেন ননস্টপ, তাদের জন্য কি বার্তা দেবেন? এর থেকে নোংরা লোক যদি কেউ থাকে, আর থাকবে না।
এত নোংরার ওই জায়গায় নেমে গেছে যারা করছে। কি একজন ভাবতে পারেন না কি আজ আমার মেয়ে নেই, আমি আমি বিচার পাইনি, আমি যদি পরিবর্তন হয় তাহলে আমি বিচার পাবো? অ্যান্ড ডেফিনেটলি পাবেন। আমরা থাকতে পাবেন নাকি? ডেফিনেটলি পাবেন, বিচার হবেই। তো এই যে এইসব কথা বলে কি লাভ পয়সার জোরে? ও তো বলতে দিন। আমি তো বলবো বৌদি বলতে দিন, ডোন্ট থিঙ্ক অ্যাবাউট এনিথিং। আপনি যে রাস্তায় নেমেছেন, যে প্রথম পা রাখবেন ওই পাটাকে শক্ত রাখুন, ব্যাস। বেশ, ইলেকশন হোক, আবারও কখনো হয়তো ক্যাম্পেইনে দেখা হবে, আর ইলেকশনের পরে ডেফিনেটলি আবারও দেখা হবে। আবার দেখা হবে তো, বেঁচে থাকলে সেও দেখা হবে নিশ্চয়ই। না না, বালাই ষাট, সব ঠিকঠাক হবে। থ্যাংক ইউ সো মাচ মিঠুন দা, থ্যাংক ইউ সো মাচ। Thank you, sir. মানুষ ডেফিনেটলি অনেকগুলো প্রশ্নের উত্তর তিনি এখানে বসে দিয়ে দিয়েছেন, যেগুলো আলাদা করে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে মিঠুন চক্রবর্তীর দেওয়ার দরকার পড়ে না। বাকিটা মানুষ দেখবে, এবং অনেকের উদ্দেশ্যে অনেক ধরনের বার্তা দিয়েছেন, সেগুলোরও কি ইম্প্যাক্ট আর রেজাল্ট হয় সেটাও পরবর্তীকালে শোনাবো। আপাতত আজ এই পর্যন্তই, নমস্কার।